আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজ আমরা যে সিনেমার বিষয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হলো ভুল ভুলাইয়া ৩ এবং এই ভুল ভুলাইয়া ৩ সিনেমাটি শুধুমাত্র গতকাল অর্থাৎ নভেম্বর ১ তারিখে ভারতে মুক্তি পেয়েছে। সবচেয়ে বিশেষ এবং এই মুভির কথা হলো এই মুভিটিও একটি হরর কমেডি মুভি অর্থাৎ মাজলথি মুভির মতো এই মুভিতেও হরর এর সাথে কমেডি আছে। মুভিটির গল্পটিও খুব ভালো এবং সেই কারণেই আজকের ভিডিওতে আমি এই ভুল ভুলাইয়া ৩ মুভিটি বিশদভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি এবং এই মুভিটির সম্পূর্ণ গল্প আপনাদের বলব যাতে আপনারা ঘরে বসেই এটি উপভোগ করতে পারেন। আপনি যদি পুরো মুভিটি উপভোগ করতে চান তবে দ্রুত ভিডিওটি লাইক করুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলে রাখি যে এখন পর্যন্ত ভুল ভুলাইয়ার মোট ৩টি মুভি এসেছে, সেইগুলো হলো ভুল ভুলাইয়া ২ এবং এই বছরের আসন্ন ভুল ভুলাইয়া ৩। তবে হ্যাঁ বন্ধুরা, ভুল ভুলাইয়া এই ৩টি মুভি একে অপরের সাথে সংযুক্ত নয়, যার অর্থ এই ৩টি মুভির গল্প একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। যাই হোক, এখানে আপনারা সবাই ভাবতে পারেন যে ভুল ভুলাইয়া ২ এবং ভুল ভুলাইয়া ৩ উভয়টিতেই কার্তিক আরিয়ান রয়েছেন, সেখানে তার নামও একই। তবে হ্যাঁ বন্ধুরা, আমি আপনাকে পরিষ্কার করে দিই যে ভুল ভুলিয়া ২ এবং ভুল ভুলাইয়া ৩ এর সাথে কোনো সম্পর্ক নেই। ভুল ভুলিয়া পার্ট ৩ এ আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি গল্প দেখানো হয়েছে, তাই দেরি না করে এই মুভিটির গল্প শুরু করা যাক। এই মুভিটি কার্তিক আরিয়ান দিয়ে শুরু হয় এবং আমরা জানতে পারি যে এই মুভিতে কার্তিক আরিয়ানের নাম রুহান রন্ধাওয়া এবং কার্তিক আরিয়ান অর্থাৎ রুহান রন্ধাওয়া তার পরিবারে একা, অর্থাৎ তার বাবা মা নেই এবং সেই কারণেই আমরা দেখি যে অর্থ উপার্জন করার জন্য বিশ্বের সামনে একটি নকল বাবা হওয়ার ভান করে এবং সে তার নাম রাখে রুহ বাবা এবং এর জন্য সে বাবার গেট আপ পরে অন্যের বাড়ি থেকে ভূত তাড়াতে শুরু করে এবং আত্মা ও ভূতের নামে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। এখানে রুহানের সাথে তার টিল্লু নামে একটি বন্ধু রয়েছে এবং আপনারা সবাই জানেন যে টিল্লু আর কেউ নন, ছোট মিয়ান, যিনি ইতিমধ্যেই তার দুর্দান্ত অভিনয় এবং কমেডির কারণে বেশ বিখ্যাত। এই রুহান আর টিল্লু অনেক বাড়িতে ভূত তাড়াতে যায় এবং অর্থ উপার্জন করে এবং এইভাবে তাদের জীবন খুব ভালো চলছে এবং এই সমস্ত কাজ করে রুহানের নাম অর্থাৎ রুহ বাবাও বেশ বিখ্যাত হয়ে উঠেছে। কিন্তু তারপর কিছুদিন পর দেখা যায় যে রুহানের সাথে যোগাযোগ করে অভিনেতা রাজেশ শর্মা এবং তিনি রুহান এবং টিল্লুকে তার বাড়িতে আমন্ত্রণ জানান। তারপরে রুহান এবং টিল্লু তার বাড়িতে যাওয়ার সাথে সাথে তিনি তাদের বলেন যে আসলে ২ বছর আগে তার ভাগ্নি মীরা রাস্তা দুর্ঘটনায় মারা গিয়েছিল, তাই সে চায় রুহান অর্থাৎ রুহ বাবা তার ভাগ্নির আত্মাকে ডাকে যাতে সে তার ভাগ্নির সাথে কথা বলতে পারে। এখন এটি শুনে রুহান এবং টিল্লু তাদের নাটক শুরু করে এবং রুহান মীরার আত্মা ডাকতে শুরু করে। এখন আমরা দেখতে পাই যে কয়েক সেকেন্ড পরে মীরার আত্মা সেখানে আসে এবং আমরা জানি যে মীরা আর কেউ নয়, তৃপ্তি দিনবি। কিন্তু মীরাকে এখানে দেখে রুহান খুব ভয় পেয়ে যায় এবং ভয়ে চিৎকার করতে থাকে এবং একই সাথে আমরা দেখতে পাই রাজেশ শর্মা রুহানের ভিডিও রেকর্ড করছেন এবং তারপরেই মীরা প্রকাশ করেন যে তিনি আত্মা নন, তিনি একজন মানুষ যে এখনো বেঁচে আছে এবং আসলে এই সবকিছু তার এবং তার মামা মিলে করেছে। এখন এই সব শুনে রুহান তাদের বলে যে তারা কেন এমন করছে। এই কথা শুনে মীরা রুহানকে বলে যে আসলে সে চাই রুহান তার জন্য একটি কাজ করুক এবং রুহান যদি মীরার অনুরোধ অনুযায়ী কাজ করে তাহলে সে পুরো কোটি টাকা রুহানকে দেবে এবং রুহান যদি তার কাজ করতে অস্বীকার করে তাহলে সে তার তৈরি করা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে, যা দেখে শহরের সব মানুষ জানতে পারবে যে রুহান বাবা একজন প্রতারক এবং যদি এটি ঘটে তবে রুহানের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এখন সবকিছু জানার পর রুহানের কাছে আর কোনো বিকল্প নেই এবং তাই সে মনে করে তাকে মীরার সঙ্গ তার দেওয়া এবং শোনা উচিত, কারণ যেভাবেই হোক মীরার কথা মেনে সে কোটি টাকা পাবে। রুহান এর জন্য রাজি হয়। তারপরেই মীরা এবং তার মামা রুহানের সাথে তাদের গ্রামে যায়। মীরা যখন গ্রামে আসে তখন আমরা জানতে পারি যে প্রকৃতপক্ষে মীরা যে গ্রাম থেকে আসে তার নাম রক্তঘাট এবং এই রক্তঘাটটি মূলত একটি রাজ্য যেখানে রাজারা এখনো রাজত্ব করে। কিন্তু এখানে আমরা দেখতে পাই যখন মীরা এবং তার মামা রুহানকে নিয়ে আসে তারপর পুরো গ্রাম রুহানের দিকে তাকাতে শুরু করে এবং সবাই নিজেদের মধ্যে বলতে শুরু করে যে এই সে একজন। এই সমস্ত জিনিস রুহানের কাছে খুব অদ্ভুত মনে হয় কিন্তু সে এটি উপেক্ষা করে এবং মীরার সাথে তার বাড়িতে চলে যায়। মীরা যখন রোহনকে বাড়িতে নিয়ে আসে, রোহান দেখে যে মীরা এই রাজ্যের প্রাসাদে থাকে এবং তাই রোহান এটা জেনে খুব খুশি হয়। এখানে মীরা রোহনকে বলে যে সে আসলে এই রাজ্যের রাজকন্যা, তার বাবা এখানে রাজা অর্থাৎ তিনি এবং তার পরিবার এই রাজ্য শাসন করেন এবং এই প্রাসাদটিও তার পরিবারের। কিন্তু মীরা তাকে বলে তারা আসলে প্রাসাদে থাকে না, প্রাসাদটি সম্পূর্ণ খালি আর তিনি এবং তার পুরো পরিবার প্রাসাদের সামনের আস্তাবলে থাকেন। এখন রুহান যখন আস্তাবলের ভিতরে আসে তখন সে মীরার পরিবারের সাথে দেখা করে এবং আমরা তার পরিবারের ভিতরে তা জানতে পারি মীরার বাবা হলেন রাজা সাহেব, যিনি আসলে অভিনেতা বিজয় রাজ। এখানে রুহান দেখেন যে রাজপরিবার হওয়া সত্ত্বেও মীরা এবং তার পরিবার খুব খারাপ অবস্থায় বাস করে এবং সেই কারণেই রুহান এখানে মীরাকে বলে যে তোমার কাছে খাবারের টাকাও নেই, তাহলে আমাকে এখানে কেন এনেছো এবং আরো কি সব শুনে মীরা তাকে বলে যে সে এবং তার পুরো পরিবার এই প্রাসাদের মালিক এবং সে এই প্রাসাদটি বিক্রি করতে চায়। তাই প্রাসাদটি বিক্রি হওয়ার
সাথে সাথে যে অর্থ পাবে তার থেকে রুহানকে সে 1 কোটি টাকাও দেবেন, কিন্তু মীরা নিজেই বলে যে প্রাসাদ বিক্রি করা সহজ নয় এবং রুহানই একমাত্র ব্যক্তি যিনি একটি কাজ করলেই প্রাসাদ বিক্রি করতে পারেন। এরপর মীরা তার রাজকীয় পুরোহিতের সাথে রুহানকে পরিচয় করিয়ে দেন, যিনি মূলত রাজ্যের প্রধান পুরোহিত। এখানে এই রাজ্যের রাজ পুরোহিত রুহানকে দেখার সাথে সাথে তিনিও রুহানকে দেখে বলতে শুরু করেন যে আপনি এসেছেন, অবশেষে আপনি এসেছেন। কিন্তু এই কথা শোনার পরেও রুহান হতবাক হয়ে যায় এবং রাজ পুরোহিতকে জিজ্ঞাসা করে যে আপনি কি বলছেন। একথা শোনার পর রাজ পুরোহিত মীরা ও রুহানকে প্রাসাদের ভেতরে নিয়ে এসে রুহানকে একটি পেইন্টিং দেখায়, কিন্তু এই পেইন্টিং এর ভিতরে রুহান দেখে যে পেইন্টিংটি আসলে তারই এবং তাই এখন রুহান খুব বিভ্রান্ত হয়ে পড়ে এবং রাজ পুরোহিতকে জিজ্ঞেস করে কি হচ্ছে। একথা শোনার পর রাজ পুরোহিত রুহানকে বলেন 200 বছর আগে এই পুরো রাজ্যটি খুব সুখী এবং সমৃদ্ধ ছিল এবং এই রাজ্যটি তখনকার রাজা দ্বারা শাসিত হয়েছিল। তার একটি কন্যাও ছিল যার নাম ছিল মঞ্জুলিকা এবং সেই রাজার কন্যা অর্থাৎ মঞ্জুলিকা সব বিষয়ে খুব ভালো ছিলেন, যেমন তিনি পড়াশোনায় খুব পণ্ডিত ছিলেন, তিনি খুব বুদ্ধিমান ছিলেন, তিনি সমস্ত ধরনের অস্ত্র ব্যবহার করতে জানতেন, রাজ্য শাসন করতেও জানতেন এবং সেই কারণেই মঞ্জুলিকা মাত্র 10 বছর বয়সে অনুভব করতে শুরু করেছিলেন যে তিনিই রাজ্য শাসন করবেন। কিন্তু তারপরে রাজার একটি দাসী থেকে একটি পুত্রের জন্ম হয়, তাই রাজা তাঁর ছেলেকে ভালোবাসতে শুরু করে, কিন্তু এই দেখে মঞ্জুলিকা খুব রেগে যায় এবং সে কারণেই সে তার ছোট ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত হয়, কারণ সে ভেবেছিল তার ভাই অর্থাৎ রাজার ছেলে আসলে একজন দাসীর ছেলে এবং সে কারণেই হয়তো তার বাবা কখনো তার ভাইকে রাজা বানাবেন না, যার কারণে এই রাজ্য মঞ্জুলিকার হবে। কিন্তু যখন মঞ্জুলিকা এবং তার ভাই যুবক হলেন, রাজা তার পুত্রকে তার উত্তরাধিকারী করলেন এবং তিনি তার পুত্রকে নতুন রাজা হিসাবে ঘোষণা করলেন। এটা দেখে মঞ্জুলিকার রাগের সীমা রইল না, আর সেই কারণেই সেই রাতেই মঞ্জুলিকা তার ভাইয়ের ঘরে গিয়ে ছুরি দিয়ে তার ভাইকে মেরে ফেলে। রাজা যখন জানতে পারলেন মঞ্জুলিকা তার পুত্রকে হত্যা করেছে, রাজাও খুব রেগে গিয়েছিলেন এবং সেই কারণে রাজা মঞ্জুলিকাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। রাজার আদেশ এ রাজ্যের সেনাবাহিনী মঞ্জুলিকাকে ধরে রাজপ্রাসাদের ভিতরে পুড়িয়ে হত্যা করেছিল, কিন্তু তার মৃত্যুর পর মঞ্জুলিকা খুব শক্তিশালী আত্মা হয়ে ওঠে এবং সেই কারণেই আত্মা হওয়ার পর মঞ্জুলিকা তার পিতাকে অর্থাৎ রাজাকে হত্যা করে। তা দেখে তৎকালীন সমস্ত রাজ পুরোহিতরা মঞ্জুলিকার আত্মাকে থামানোর চিন্তা করলেন যাতে অন্য কারো ক্ষতি না হয় এবং এর জন্য একটি বিশাল যজ্ঞ করা হয় এবং সেই যজ্ঞ থেকে মঞ্জুলিকার আত্মাকে দুর্বল করার জন্য একটি শক্তিশালী তেল প্রস্তুত করা হয় এবং তারপর একই তেলের সাহায্যে মঞ্জুলিকার আত্মাকে একটি ঘরে বন্দী করে সিদ্ধি ব্যবহার করে ঘরটি তালাবদ্ধ করা হয়, যাতে মঞ্জুলিকার আত্মা কখনই নিজে ঘর থেকে বের হতে না পারে। এবং এখন সেই মঞ্জুলিকার আত্মা এই প্রাসাদের ঘরে বন্দী, তাও 200 বছর ধরে। কিন্তু ঘরে বন্দী থাকার পরেও তিনি কাউকে অনুমতি দেননি, প্রাসাদে সঠিকভাবে বসবাস করতে দেয়নি এবং এখন যেহেতু প্রাসাদে বসবাসকারী লোকেরা তাদের জীবনের ঝুঁকি অনুভব করেছিল, তাই নতুন রাজা এবং তার পরিবার আস্তাবলে থাকতে শুরু করেছিলেন এবং সেই কারণেই প্রাসাদটি তখন থেকে খালি পড়ে আছে। এখন এই পুরো ঘটনাটি বলার পরই রাজপুরোহিত রুহানকে বলে বাস্তবে তার পূর্বপুরুষরা অর্থাৎ তৎকালীন রাজপুরোহিতরা সে সময় একটি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তারা ভবিষ্যৎবাণীতে বলেছিলেন যে এই রাজপ্রাসাদের অভ্যন্তরে বন্দী আত্মাকে মুক্ত করার জন্য কেউ আবার জন্মগ্রহণ করবে এবং যখন তিনি পুনর্জন্ম নিয়ে ফিরে আসবেন তখনই তিনি আত্মাকে মুক্ত করবেন এবং এই সমগ্র রাজ্যে শান্তি আনবেন। এবং তিনি অর্থাৎ রাজকীয় পুরোহিত বিশ্বাস করেন যে রুহান একই সময় রাজপুত্রের পুনর্জন্ম, কিন্তু এর আগে রাজ পুরোহিত তাকে বলে যে এই কাজটি সরাসরি করা যাবে না, কারণ এটি করার জন্য একটি অনুষ্ঠান করতে হবে এবং সেই অনুষ্ঠানটি শুধুমাত্র দুর্গাষ্টমীতে করা হয় এবং কিছুদিন পর দুর্গাষ্টমী আসছে। দুর্গাষ্টমীর দিন এমন একটি যজ্ঞ করবে যেখানে যজ্ঞ শেষ হলেই দরজা খুলে মঞ্জুলিকার আত্মাকে মুক্ত করবেন। এখন সব বলার পরই রাজ পুরোহিত সেখান থেকে চলে যান। রাজ পুরোহিত সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে রুহান মীরাকে বলে যে রাজ পুরোহিতের কথা শুনে সে খুব ভয় পেয়েছে এবং সে এখানে কোন আত্মার সাথে যুদ্ধ করবে না। কিন্তু এই কথা শুনে মীরা রুহানকে বলে যে আসলে তার ভয় পাওয়ার কোন দরকার নেই, কারণ সে জানে যে আত্মা বলে কিছু নেই এবং সে নিজেই সেই ঘরটি খুলতে পারত, কিন্তু সে তা করছে না কারণ তার পরিবারের সদস্যরা তাকে শপথ দিয়েছে যে সে কখনই সেই দরজা খুলবে না। এবং এর জন্য মীরা রুহানকে বলে যে এখন পর্যন্ত যা কিছু হয়েছে তা আমার পরিকল্পনা অনুযায়ী হয়েছে এবং সেই কারণেই একদিনের মধ্যে দুর্গাষ্টমী দরজাটি খুললেই পুরো গ্রাম এই ভ্রম দূর হবে যে আত্মা এখান থেকে চলে গেছে। এরপরে আমি এই প্রাসাদটি অনায়াসে বিক্রি করে দেব এবং এখানে আমরা দেখতে পাই যে রুহান ও মীরার সাথে একমত। এখন মীরার অনুরোধে তার পুরো পরিবার আবার একত্রিত হয়ে তারা রাজপ্রাসাদে স্থানান্তরিত হন, কারণ প্রত্যেকের বিশ্বাস রয়েছে যে রুহান তাদের সবাইকে আত্মার হাত থেকে রক্ষা করবে। এর সাথে মীরার পরিবারও ঋণ পেতে শুরু করে এবং সেজন্য তারা মানুষের কাছ থেকে টাকা ধার করতে থাকে, আর এ কারণে তাদের জীবনও আগের চেয়ে অনেক ভালো হয়ে যায়। এখন এত কিছুর পরে আমরা দেখি যে পুরো গ্রাম রুহানকে নিয়ে খুব খুশি এবং পুরো গ্রাম একসাথে রুহানকে রাজপুত্র হিসাবে বিবেচনা করা শুরু করে। কিন্তু তারপরেই সিনেমায় এন্ট্রি হয় ছোট পণ্ডিত, বড় পণ্ডিত এবং বড় পণ্ডিতের স্ত্রী এবং তাদের চরিত্র ঠিক ভুল ভুলাইয়া দুই মতো। যখন এই তিনজন রুহান
রুহানের সাথে দেখা করে তারা তিনজনই রুহানকে মিথ্যাবাদী বলতে শুরু করে এবং তারা তাদের বলে যে রুহান পুনর্জন্ম নয় বরং একজন প্রতারক, কিন্তু আমরা দেখি যে গ্রামের কেউ তার কথা শোনে না এবং রুহানও সেই তিনজনের সামনে একটু চালাকগিরি করে এবং সে তাদের বলে যে আমার মনে আছে যে আমার আগের জন্মে আমি একজন রাজা ছিলাম, তোমরা তিনজনেই ছিলে সেবক, তাই এখন এই জন্মেও তোমরা তিনজনই আমার বাড়িতে চাকর হয়ে কাজ করবে। যদি দেখা যায় এই পুরো দৃশ্যটি কমেডির জন্য। যাই হোক, এত কিছুর পরে আমরা দেখি যে রাজমহলের ভিতরে মঞ্জুলিকার ঘরে জোরে বাতাস বইতে শুরু করে এবং সেই কারণেই গেটটি নিজেই খুলে যায় এবং আমাদের দেখানো হয় যে মঞ্জুলিকার আত্মা মুক্তি পেয়েছে। এখন পরদিন সকাল হলে দেখি রুহান, মীরা ও তার পরিবারের সবাই ঘরে বসে খাবার খাওয়ার সময় বিদ্যা বালান প্রাসাদে প্রবেশ করেন এবং আমাদের দেখানো হয় যে বিদ্যা বালান হলেন মঞ্জুলিকা। এখন যখন বিদ্যা বালান এখানে আসে সে তাদের বলে তার নাম মল্লিকা এবং সে পুরো পরিবারকে জানায় যে তিনি আসলে ক্রাউন হেরিটেজ রেজিস্ট্রেশন থেকে এসেছেন, যা আসলে হেরিটেজ বিল্ডিংগুলি পরিদর্শন এবং নিবন্ধন করে। এবং তারপরে এই কথা শুনে মীরা সবাইকে বলে যে আসলে সে এই সংস্থার ক্রাউন হেরিটেজকে ফোন করে কাউকে এখানে আসতে বলেছিলেন এবং সম্ভবত মল্লিকা অর্থাৎ বিদ্যা বালান এই উদ্দেশ্যেই এখানে এসেছেন। এখন বিদ্যা বালানের আগমনের পর আমরা দেখতে শুরু করি যে প্রতি রাতে কার্তিক আরিয়ানকে প্রাসাদের ভিতরে কিছু আত্মা দেখা দিতে শুরু করে, একটি কালো ছায়া যা তাকে কষ্ট দেয় এবং একই সাথে সে অনেক কণ্ঠস্বরও শুনতে পায় এবং সে কারণেই কার্তিক পরের দিন ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু কার্তিক আরিয়ান প্রাসাদের গেটে পৌঁছা মাত্রই সে দেখতে পায় যে তার বন্ধু টিল্লু সেখানে এসেছে এবং এখানে টিল্লু তাকে বলে যে বাস্তবে তারা যাকে কিছুদিন আগে প্রতারণা করেছিল সে একজনের এসিপি ভাই, আর সে কারণেই এসিপি তাদের সবাইকে ধরতে তল্লাশি চালাচ্ছেন এবং সে কারণেই তিনিও গোপনে সেখানে এসেছেন। এখন টিল্লুর কথা শোনার পর রুহান বুঝতে পারে যে সে এখন এই প্রাসাদ থেকে পালাতে পারবে না, কারণ সে যদি বাইরে যায় তাহলে সেই এসিপি, যার নাম এসিপি রাঠোর, তাকে ধরে জেলে ঢোকাবে এবং সে কারণেই এখন সে এবং টিল্লু রাজমহলের ভিতরে থাকে। রাত নামলে রুহানের সাথে মীরার দেখা হয়, কিন্তু এখানেও তিনি লক্ষ্য করেন যে প্রাসাদের ভিতরে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে, যেমন এই রাতেও তারা উভয়ই একটি কালো ছায়া দেখতে পায় এবং তারা অনেক অদ্ভুত শব্দ শুনতে পায়। এবং শুধু তাই নয়, তারা যখন মঞ্জুলিকার ঘরের কাছে পৌঁছায় তারা দেখে যে ঘরটি খোলা আছে এবং সেই ঘরের ভিতরে একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে। তাকে দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায়, কিন্তু একই সাথে আমরা দেখি যে বিদ্যা বালান তাদের দুজনের কাছে আসে এবং সে তাদের উভয়ের দিকে তাকায়। সরাসরি মঞ্জুলিকার ঘরে প্রবেশ করেন এবং বিদ্যা বালান ঘরে ঢুকে তার সামনে দাঁড়িয়ে থাকা কালো ছায়াটিকে চাটা মেরে এবং তার মুখোশটি সরিয়ে দেয়। তারপরে আমরা জানতে পারি যে তিনি বড় পণ্ডিতের স্ত্রী ছাড়া আর কেউ নন এবং তারপরই বড় পণ্ডিত এবং ছোট পণ্ডিতও সেখানে আসে এবং তারপরে রুহান এবং মীরা জানতে পারে যে বাস্তবে এটি মঞ্জুলিকার ঘর, এটি ইতিমধ্যেই খোলা এবং তারা তিনজনই অনেক দিন ধরে এখানে একসাথে রয়েছে। রুহানকে তারাই এতদিন ধরে ভয় দেখাতে ছিল। রুহান তাদের জিজ্ঞাসা করেন কি জন্য এবং কেন তারা এটা করছে, যার উপর তিনজনই রুহান এবং মীরাকে বলে যে আসলে 2 বছর আগে যখন তারা এই প্রাসাদে এসেছিল, ভিতরে এসে তারা দেখে যে মঞ্জুলিকার ঘর বাতাসে খোলা ছিল কিন্তু রুম খোলার পরেও কিছুই হয়নি এবং তাই তারা বুঝতে পেরেছিল যে এই ঘরে বন্দি কোন আত্মা নেই। কিন্তু বিষয়টি জানার পর তারা কাউকে সত্য বলেনি, বরং তারা ভেবেছিল যে তারা এই সুবিধা গ্রহণ করে সবাইকে ভয় দেখায় যাতে তারা এই প্রাসাদে স্বাধীনভাবে বসবাস করতে পারে এবং কেউ প্রবেশ করতে না পারে। প্রাসাদ ভিতরে এতদিন কেউ আসেনি, কিন্তু কয়েকদিন আগে রুহান এখানে এসেছিল, যার কারণে মঞ্জুলিকার ঘরের ভয় সবার মন থেকে চলে না যায়। তাই গত কয়েকদিন ধরে তারাই রুহানকে ভয় দেখাচ্ছিল যাতে রুহান মঞ্জুলিকাকে সত্য বলে মেনে নেয়, যাতে পুরো গ্রাম আবার মঞ্জুলিকাকে ভয় পায়, কেউ রাজপ্রাসাদে না আসে এবং তারা তিনজনই রাজপ্রাসাদে উপভোগ করতে থাকে। কিন্তু বাস্তবে এই ঘরের ভিতরে কোন আত্মা ছিল না, এই ঘরটি শুধু ভয় দেখানোর জন্য রাখা হয়েছিল। রুহান এবং মীরা পরের দিন পুরো গ্রাম জড়ো করে এবং রুহান সবার সামনে সেই ঘরটি খুলে দেয় এবং সবাইকে বিশ্বাস করায় যে সে মঞ্জুলিকার আত্মাকে তাড়িয়ে দিয়েছে, যার পরে আমরা দেখি যে পুরো গ্রাম খুব খুশি হয়ে ওঠে। কিন্তু তারপরই গ্রামের রাজপুরোহিত সেখানে আসে এবং সে রুহানকে বলে এত কিছুর পরেও সে রুম খুল কেন। কিন্তু এই কথা শুনে রুহান আর মীরা তাকে বলে যে আসলে ওই ঘরটা 2 বছর আগে খোলা হয়েছিল এবং তারাও এখন জানতে পেরেছে যে ঘরে কোনো আত্মা ছিল না। এরপর আমরা দেখতে পাই যে রাজপ্রাসাদের ভিতরে কিছু নির্মাণ কাজ চলছে এবং সেই কারণে 2 শ্রমিক একসাথে একটি হাতুড়ি দিয়ে একটি দেয়ালে আঘাত করে। আঘাত করার সাথে সাথে সম্পূর্ণ প্রাচীরটি পড়ে এবং আমরা দেখতে পাই যে সেই প্রাচীরের পিছনে একটি সুড়ঙ্গ রয়েছে। এখন বাড়ির সবাই সুড়ঙ্গের কথা জানতে পারে। একইভাবে রুহান, মীরা, রাজপুরোহিত এবং বাড়ির কিছু প্রধান লোক সেই সুড়ঙ্গের ভিতরে যায় এবং সেই সুড়ঙ্গের নিচে নামলে তারা দেখে যে সেখানেও একটি ঘর রয়েছে এবং এটির গেট ও মঞ্জুলিকার ঘরটি যেভাবে তালাবদ্ধ ছিল এই দরজায় রুমটিও সেভাবে তালাবদ্ধ। এটা দেখে রাজপুরোহিতও কিছুই বুঝতে পারে না এবং সে কারণেই সে রুহান ও মীরাকে বলে যে তার পূর্বপুরুষের অনেক বই আছে এবং সেজন্য সে তার বাড়িতে গিয়ে সেই বইগুলো পড়বে এবং তারপর সে এটা জানবে। সর্বোপরি এই ঘরটি কেন এবং এর ভিতরে কি রয়েছে। এখন এই বলে রাজপুরোহিত সেখান থেকে চলে যায়, কিন্তু পেছন থেকে দেখি রুহান আর মীরা একসাথে দরজাটা খুলেছে, কিন্তু এই দরজাটা খোলার সাথে সাথে সব জায়গায় প্রবল ঝড় বইতে শুরু করে আর মনে হচ্ছে খুব খারাপ কিছু ঘটেছে। অন্যদিকে আমরা দেখি যে রাজপুরোহিত বইটি পড়ার পরে সমস্ত কিছু জানতে পারে, কিন্তু একই সাথে সে এটাও অনুভব করে যে সম্ভবত কিছু একটা খুব ভুল হয়ে গেছে। তাই সে দ্রুত প্রাসাদে যায় এবং দেখে যে রুহান সেই দরজাটাও খুলে দিয়েছে, কিন্তু রাজপুরোহিত এটা দেখে খুব বিরক্ত হয়, রেগে যায় এবং সে রুহানকে বলে যে তার এটা করা উচিত হয়নি, কারণ সে তার বইয়ে পড়েছিল যে বাস্তবে রাজার একটি কন্যা নয় 2টি কন্যা ছিল, অর্থাৎ মঞ্জুলিকারও একটি বড় বোন ছিল যার নাম ছিল অঞ্জলিকা। এই অঞ্জলিকা
অঞ্জলিকা এবং মঞ্জুলিকার 2 বোন ছিল, কিন্তু কেউ অঞ্জলিকার সম্পর্কে তেমন কিছু জানে না, এমনকি তিনিও তা জানতেন না এবং তিনিও তার সম্পর্কে কেবল বই পড়েই জানতে পেরেছিলেন। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে এই রাতেই মাধুরী দীক্ষিত বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, আর আমরা অনুভব করি মাধুরী দীক্ষিত হলেন অঞ্জলিকা। বিদ্যা বালান মঞ্জুলিকা এবং মাধুরী দীক্ষিত অঞ্জলিকা এই মাধুরী দীক্ষিতের ঘরের ভিতরে আসেন এবং সে পুরো পরিবারের সাথে দেখা করে এবং তাদের জানায় যে সে আসলে একজন খুব ধনী মহিলা এবং সে এখানে এই পুরো প্রাসাদটি কিনতে এসেছে, কিন্তু এই প্রাসাদটি কেনার আগে সে এই প্রাসাদের ভিতরে কিছুদিন থেকে প্রাসাদটি সম্পূর্ণভাবে দেখবে এবং তারপর চুক্তি করবে, এবং আমরা দেখি যে পরিবারের সদস্যরা এতে রাজি হয়। কিন্তু এখন মঞ্জুলিকা এবং অঞ্জলিকা বাড়ির ভিতরে উপস্থিত রয়েছে। একইভাবে আমরা দেখতে পাই যে তারা দুজনই একে অপরকে শ্বাসরোধ করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর দুজনেই একে অপরের গলা ছেড়ে চলে যায়। এই দুজনেই এখানে আসার পর অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যেমন একদিন রুহান ও মীরার দেখা হয় অঞ্জলিকার সাথে। মাধুরী দীক্ষিতকে মন্দিরে নিয়ে যাওয়া কথা বলা হলে তখন সে তাদের দুজনকেই বলে যে সে মন্দিরের ভিতরে যাবে না, এবং এই কথা বলার পর সে তাদের সামনে চিৎকার করতে শুরু করে। এর সাথে আমরা এটাও দেখতে পাই যে এই প্রাসাদটি অন্য একজন মানুষ কিনতে আসে, তার নাম ভিকি খান্না, কিন্তু সেই লোকটিকে দেখে মঞ্জুলিকা অর্থাৎ বিদ্যা বালান খুব রেগে যায় এবং সে কারণেই সে একান্তে নিজেকে চিৎকার করে বলে যে যাই ঘটুক না কেন তাদের প্রাসাদ কিনতে দেবে না, এবং তারপরে একই রাতে আমরা দেখতে পাই যে মঞ্জুলিকার আত্মা ভিকি খান্নাকে হত্যা করে। এখন এই সমস্ত অদ্ভুত ঘটনা দেখে রুহান এবং মীরা মঞ্জুলিকা এবং অঞ্জলিকাকে সন্দেহ করতে শুরু করে। রুহান এবং মীরা একসাথে পুরো পরিবারকে এই সম্পর্কে জানায়, যার পরে পুরো পরিবারও সন্দেহ করে যে মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালান সম্ভবত ভূত। এখন এর জন্য রুহান এবং মীরা রাজ পুরোহিতকে প্রাসাদে ডেকে এই সমস্ত কথা বলে, এবং তারপরে তাদের কথা শোনার পরে রাজ পুরোহিত তাদের বলে যে তার পূর্বপুরুষরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই প্রাসাদের ভিতরে একটি আত্মা রয়েছে, এবং সে কারণেই তিনি এটাও বিশ্বাস করে সেই আত্মা হয় বিদ্যা বালান বা মাধুরী দীক্ষিত, এবং সেই কারণেই রাজপুত রুহানকে বলে যে আমিও এই বিষয়ে আগে থেকেই চিন্তা করছিলাম, এবং সেই কারণেই আমার পূর্বপুরুষরা যে তেল তৈরি করেছিলেন তা আমিও প্রস্তুত করেছি, এবং ভাগ্যক্রমে আজ দুর্গাষ্টমী, আত্মাকে মুক্ত করতে এই তেল ব্যবহার করতে হবে। এখন এই সব কথা শোনার পরই রুহান সবাইকে বলে যে গল্প অনুসারে একটাই দুষ্ট আত্মা আছে, আর সেটা হলো সেই আত্মা যে এই পুরো রাজ্যের খারাপ চায়, আর সেই আত্মা হলো মঞ্জুলিকার আত্মা, এবং এখন তারা জানে না বিদ্যা বালান ও মাধুরীর মধ্যে কে মঞ্জুলিকা। এই কারণেই তারা আসল মঞ্জুলিকাকে খুঁজে পেতে এবং তাকে পরাজিত করতে সমস্যায় পড়তে পারে। কিন্তু তারপরে এখানেই মীরা সবাইকে বলে যে বাস্তবে কিছুদিন আগে ঘর পরিষ্কার করার সময় সে একটি পেইন্টিং খুঁজে পেয়েছিল যাতে মঞ্জুলিকার নাম লেখা ছিল, কিন্তু তিনি যখন পেইন্টিংটিতে মঞ্জুলিকার মুখ দেখতে গিয়েছিলেন তখনই বিদ্যা বালান সেখানে এসে তার গায়ে রং ছিটিয়ে দেন, যার কারণে তিনি সেই পোস্টারে মঞ্জুলিকার মুখ দেখতে পাননি। কিন্তু মীরা নিজেই বলে যে তিনি সেই পিকচারটি রাসায়নিক দিয়ে পরিষ্কার করার জন্য পাঠানো হয়েছে, এবং সে কারণে কিছু সময়ের মধ্যেই সেই পিকচারটির আসল ছবি সবার সামনে চলে আসবে, এবং যেভাবে সেই পিকচারের ছবি তাদের ফোনে দেখা যাবে ঠিক তখনই জানা যাবে আসল মঞ্জুলিকা কে। এখন এই সবের পরই সবাই রাতের জন্য অপেক্ষা করা শুরু করে, এবং রাত নামার সাথে সাথে আমরা দেখি যে বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিত দুজনেই পরিবারের কাছে আসে, কিন্তু একই সময় মঞ্জুলিকার ছবি মীরার ফোনে আসে, এবং তারপরে পুরো পরিবার দেখে যে আসল মঞ্জুলিকা বিদ্যা বালান। কিন্তু ছবিটা দেখার সাথে সাথেই আমরা দেখতে পাই যে বিদ্যা বালান বাতাসে উঠতে শুরু করে, এবং সে মাধুরী দীক্ষিতের চুলের মুঠি ধরে তাকে নিয়ে উপরে উঠে যায়, এবং সে তাকে সোজা নিচে নিয়ে আসে। কিন্তু তারপরে এটি দেখে রুহান তাকে বাঁচাতে যায়, কারণ এখন রুহান জানে যে বিদ্যা বালান মঞ্জুলিকা, এবং সে কারণেই সে বিদ্যা বালানের সাথে মারামারি করে এবং তার চারপাশে তেল ছড়িয়ে দেয়, যার কারণে বিদ্যা বালানের চারপাশে আগুন জ্বলতে থাকে এবং সে সেখানে আটকে যায়। এবং তারপরে সঠিক সময় রুহান সেই বৃত্ত থেকে বেরিয়ে আসে, যার পরে বিদ্যা বালান এতে একাই আটকে যায়। কিন্তু এরপরেই আমরা এটি দেখতে পাই বিদ্যা বালান স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া করতে শুরু করেন, এবং তিনি সবাইকে আমাকে বাঁচাও বলেন, এবং তারপরের মুহূর্তে আমরা দেখতে পাই যে মাধুরী দীক্ষিত এখন সে বাতাসে উঠতে শুরু করে, এবং সে সবাইকে বলে যে আজ সে সবাইকে ধ্বংস করবে। এখন এসব দেখে রুহান মাধুরীকে থামাতে যান, এবং এই সময় তিনি তার চারপাশে একটি বৃত্ত তৈরি করতে শুরু করেন, কিন্তু এই সময় বিদ্যা বালান তাকে থামায় এবং সে রুহানকে বলে যে তার এটি করা উচিত নয়। বিদ্যা বালান মাধুরীর কাছে আসে এবং সে মাধুরীকে বলে যে এখন কেউ বুঝুক আর না বুঝুক, কিন্তু আমি তোমার বাস্তবতা জেনে গেছি, আর তাই এখন তুমি যেই হও বাইরে এসে সবার সামনে আসো। এই কথা বলার পরেই আমরা দেখি যে মাধুরীর শরীর থেকে একটি আত্মা বেরিয়ে আসে, এবং আমরা জানতে পারি যে এটি মঞ্জুলিকার আত্মা, এবং তারপর এখান থেকে আমাদের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় যে বাস্তবে এটি বিদ্যা বালানের আত্মাও ছিল না বা মাধুরী দীক্ষিত নয়, কিন্তু এটা অন্য কারোর আত্মা ছিল যে সময় সময় বিদ্যা বালান এবং মাধুরীর শরীরে ভর হয়েছিল এবং তাদের ভুল কাজ করতে বাধ্য করত পুরো পরিবার। এখানে দেখেন যে আসল মঞ্জুলিকার আত্মার মুখে একটি মুখোশ রয়েছে এবং সেটিও কালো রঙের, এবং সেই কারণেই সবাই তাকে তার মুখ থেকে মুখোশটি সরিয়ে ফেলতে বলে। আত্মা যেমন মুখোশ খুলে ফেলে তেমনি তার মুখ দেখে সবাই আগ্রহী হয়ে ওঠে, কারণ বাস্তবে সেই আত্মা মঞ্জুলিকাও নয়, অঞ্জলিকারও নয়, প্রকৃতপক্ষে রাজকুমারের আত্মা। কিন্তু তারপরেই রাজকুমার তার গল্প সবাইকে শোনান। রাজপুত্র সবাইকে বলে যে 200 বছর আগে তার বাবা এই সমগ্র রাজ্যের রাজা ছিলেন, এবং তার সাথে তার পরিবারে দুটি বড় বোন ছিল, অঞ্জলি
অঞ্জলিকা এবং মঞ্জুলিকা, কিন্তু রাজা অঞ্জলিকা এবং মঞ্জুলিকাকে ছেড়ে তার ছেলেকে রাজা করে, এবং যে কারণে অঞ্জলিকা ও মঞ্জুলিকা খুব রেগে যায় এবং দুজনে মিলে রাজকুমারকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, এবং সেই কারণেই একই রাতে তারা দুজনেই রাজকুমারের ঘরে যায় যাতে তারা তাকে একটি ছুরি দিয়ে হত্যা করতে পারে। কিন্তু তারা দুজনেই যখন রাজকুমারের ঘরে পৌঁছায়, তারা দুজনেই বাইরে থেকে দেখে যে রাজকুমার আসলে মেয়ের মতো সে সেজেছে। সে তার লম্বা চুল আঁচড়াচ্ছে, চোখে কালি লাগাচ্ছে, লিপস্টিক লাগিয়েছে এবং হাতে চুড়ি আর পায়ে পায়ে পড়ছে। এটা দেখে মঞ্জুলিকা ও অঞ্জলিকা হাসতে শুরু করে, এবং সেই কারণেই দুজনে গিয়ে তার সাথে দেখা করে। রাজপুত্র তাদের সেখানে দেখে ভয় পেয়ে যায় এবং সে তার দুই বোনকে তাদের বাবাকে এ বিষয় না বলতে বলে, যা শুনে অঞ্জলিকা ও মঞ্জুলিকা তাদের ভাইকে বলে যে তারা কাউকে এ বিষয়ে কিছু বলবে না। এরপর রাজপুত্র তাদের দুজনকেই বলে যে সে বাইরে থেকে ছেলে কিন্তু ভেতর থেকে সে একটা মেয়ে, আর তাই সে এসব করে। সাথে সে এটাও বলে যে সে রাজা হতে চায় না, কিন্তু সে চায় রাজ্যের সমস্ত কাজ তার বোনদের দ্বারা পরিচালিত হবে। এর সাথে রাজপুত্র তাদের দুজনকেই বলে যে সে নাচতে খুব পছন্দ করেন। এরপরেই অঞ্জলিকা এবং মঞ্জুলিকা একটি পরিকল্পনা করে এবং তারা দুজনেই তাদের ভাইকে বলে যে সে যদি নাচতে চায় তবে সে নাচতে পারে, এই বিষয়ে বাবাকে কিছু বলবে না। এবং তারপরেই আমরা দেখতে পাই রাজপুত্র নাচতে শুরু করেন। এর সুযোগ নিয়ে মঞ্জুলিকা সরাসরি তার বাবার কাছে যায়, যিনি সেই সময় দরবারে বসেছিলেন। সে চিৎকার করে বাবাকে বলেন যে যাকে ছেলেভাবে রাজা বানিয়েছেন তিনি আসলে একজন গে মানুষ, এবং তার কথা যদি বিশ্বাস না হয় তাহলে সে নিজেই দেখে নিন। এরপরেই রাজা এবং সমস্ত মন্ত্রীরা রাজপুত্রের কাছে আসেন, যেখানে রাজা নিজের চোখে দেখেন যে রাজপুত্র মেয়েদের মতো কাজ করছে, এবং সেই কারণেই রাজা এটা দেখার পর খুব রেগে যায়। তাই রাজা তার সৈন্যবাহিনীকে বলেন যে তার ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং তাকে পুড়িয়ে হত্যা করা হোক। তারপরেই আমরা দেখি যে রাজপুত্রকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। মঞ্জুলিকাকে এখানে পুড়িয়ে হত্যা করা হয়নি, রাজপুত্রকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। কিন্তু রাজপুত্রকে মৃত্যুদণ্ড দেওয়ার সাথে সাথে রাজা তার দুই মেয়েকে বলে যে তুমি চাইলে আমাকে একান্তে একটা বলতে পারতে, কিন্তু তোমরা শাসনের লোভে দুজনেই এই সব কথা বলেছিলে সমাবেশের মাঝখানে সবার সামনে, যার কারণে আমি আমার সমস্ত সম্মান হারিয়ে ফেলেছি। এবং এরপর রাজা তার দুই কন্যাকে শাস্তি দেওয়ার সময় বলেছিলেন যে আজ থেকে মঞ্জুলিকা তার ভাইয়ের হত্যাকারী হিসাবে বিবেচিত হবে, এবং শুধু তাই নয়, যে অঞ্জলিকা সে শাস্তি পাবে। রাজা তাকে তার রাজ্য থেকে বিতাড়িত করে এবং সবাইকে বলে যে এখন যে ইতিহাস লেখা হবে তাতে অঞ্জলিকার নাম থাকবে না, বরং তিনি চান অঞ্জলিকা যেন ইতিহাস থেকে বিস্মৃত হয়। যদিও এত কিছু হওয়ার পরেও আমরা দেখতে পাই যে রাজপুত্র মৃত্যুর পর আত্মা হয়ে যায়, এবং তাই প্রতিশোধ নিতে সে প্রথমে রাজাকে হত্যা করে তারপর রাজপুরোহিতরা যজ্ঞ করে, যা আসলে রাজপুত্রের আত্মাকে বন্দী করার জন্য করা হয়েছিল। এবং সেই কারণেই যখন তাদের যজ্ঞ সম্পন্ন হয় তখন তারা রাজকুমারের আত্মাকে নিচের বেসমেন্টের ঘরে বন্দী করে দেয়, এবং সেই বেসমেন্টের বাইরে একটি প্রাচীর তৈরি করে যাতে কেউ সেই বেসমেন্ট সম্পর্কে জানতে না পারে। আর তারপর সেই মানুষগুলো ইতিহাস জুড়ে ছড়িয়ে দেয় যে রাজা যখন রাজপুত্রকে নতুন রাজা বানালেন তখন মঞ্জুলিকা রেগে গিয়ে রাজপুত্রকে মেরে ফেলেন, যার কারণে রাজা তাকে মৃত্যু দণ্ড দিয়েছিলেন। এবং তারপর মারা যাওয়ার পর তিনি একই আত্মা হয়েছিলেন। এবং তারপর এই মিথ্যাচার গল্প সত্য রাখতে সেই সময়ের রাজপুরোহিতেরা রাজপ্রাসাদের ভিতরে অন্য একটি ঘর খুঁজে নিয়ে সেটিকে সিল করে এবং প্রচার করে যে মঞ্জুলিকার আত্মা তার ভিতরে বন্দী, অথচ সেই ঘরের ভিতরে কিছুই নেই। এরপরই রাজপুত্রের গল্প শেষ হয় এবং তারপরে আমরা ইতিহাসের পুরো সত্যটি জানতে পারি। কিন্তু এরপরই রাজকুমারের আত্মা সবাইকে বলে যে এখন সে এখানে উপস্থিত সমস্ত লোককে হত্যা করবে। যখন রাজকুমারের আত্মা সবাইকে হত্যা করতে যায় তখন সে অজান্তে সেই জায়গায় দাঁড়িয়ে যায় যেখানে তেল ছড়িয়েছিল, এবং সেই কারণে রাজকুমারের আত্মা সেই জায়গায় আটকে যায় এবং সে নড়তে পারে না। এটি দেখে রাজপুরোহিত অঞ্জলিকা ও মঞ্জুলিকাকে বলেন যে বাস্তবে তার পূর্বপুরুষদের ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে, কারণ তার পূর্বপুরুষরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই রাজপ্রাসাদের ভিতরে বন্দী আত্মা মুক্তি পাবে। এটি করার জন্য রাজপরিবারের কেউ আবার পুনর্জন্ম গ্রহণ করবে, এবং তাই এখন রাজপুরোহিত বুঝতে পেরেছে যে পুনর্জন্ম মঞ্জুলিকা এবং অঞ্জলিকার হয়েছে যাতে সে তার ভাইয়ের আত্মাকে ধ্বংস করতে পারে। এবং তারপর এই রাজপুরোহিত তাদের দুজনের হাতে একটি মশাল দেয় এবং তাদের উভয়কে এই মশাল দিয়ে রাজকুমারের আত্মাকে জ্বালিয়ে দিতে বলে যাতে সেই আত্মাটি ধ্বংস হয়ে যায়। কিন্তু আমরা দেখি অঞ্জলিকা এবং মঞ্জুলিকা সেই মশালটি নিয়ে রাজপুত্রের দিকে এগিয়ে যায়, তারপর তার কাছে পৌঁছে দুজনেই থেমে যায় এবং তারপর দুজনেই তাদের হাতে থাকা মশলাগুলো ফেলে দেয়। এবং তারপর তারা তাদের ভাইকে বলে যে আমরা আপনার সাথে আগের জীবনেও অন্যায় করেছি এবং হতে পারে এই জীবনও আমরা আপনার সাথে ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু এখন আমরা দুজনেই আমাদের ভুল বুঝতে পেরেছি এবং আমাদের ভুল হলো যে আমরা আপনাকে বুঝতে পারিনি বা আপনার সাথে কিছু ঠিক করিনি, এবং আসলে আপনি যা করেছেন তা একেবারেই সঠিক ছিল, কারণ বাবা তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এবং তোমাকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল, এবং তাও তোমার প্রতি কোন অনুভূতি ছাড়াই। সে বাবাকে হত্যা করে প্রতিশোধ নিলে, কিন্তু এখন আমরা দুই বোনই চাই তুমি অর্থাৎ আমাদের ভাইরা যেন আমাদের দুজনকে ক্ষমা করে দেয়, কারণ তোমার পূর্বজন্মে তোমার সাথে যা হয়েছে আমাদের তা করা উচিত হয়নি। এখন রাজপুত্রের আত্মা দুই বোনের কথা শুনে খুব আবেগপ্রবণ হয়ে ওঠে, কিন্তু এখন যেহেতু উভয় রাজকন্যা তাদের ভুলের জন্য অনুতপ্ত হয়, তাই আমরা দেখতে পাই যে রাজকুমারের আত্মা পরিত্রাণ পায়, সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং মুভিটি এখানেই শেষ হয়। তাই বন্ধুরা, এটি ছিল ভুল ভুলিয়া 3 সিনেমার গল্পের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।